গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব ৩। এই কাজটা আমি করতে পারবো না এশা, আমি খুবই লাজুক মানুষ। তাহলে কি করা যায় বলুন তো? তোমাকে কিচ্ছু করতে হবে না, থ্যাংক ইউ। না, আপনাকে করতে হবে। আমি চাই আপনি আমাকে চমকে দিন, আবার একটা শিক্ষা হোক। আপনাকে কলেজের গেটের সামনে দাঁড়াতে হবে না, একটা কনফেকশনারির দোকান আছে না নিরালা, আপনি দোকানে ঢুকে একটা কোক বা পেপসি খাবেন, আবার সেখানে উপস্থিত হবে। সে শুধু শুধু সেখানে যাবে কেন? কারণ আমি তাকে বলে দিব ওই দোকান থেকে আমার জন্য একটা জিনিস আনতে। পারবেন? না, পারবো না। আপনাকে পারতেই হবে, প্লিজ। আগামীকাল দুপুর ১:৩০ 1:৪০ আবার ক্লাস শেষ হবে। দোকানে আসতে আসতে তার লাগবে ১০ মিনিট। এসা, আমি এই কাজটা করতে পারবো না। না পারলে কি আর করার? আমার অফিস আছে, অফিস কামাই দিয়ে দোকানে বসে কোক খাওয়া। কোক খাওয়ার জন্য তার অফিস কামাই দিচ্ছেন না? যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে যাচ্ছেন। বিয়ের পর তো গল্প করবই। বিয়ের পর গল্প করা আর বিয়ের আগে গল্প করা কি এক? এক না? না, এক না। আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝলে কি করে? তুমিও তো বিয়ে করোনি। বিয়ে না করলেও বুঝতে পারছি এসব ব্যাপারে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি বোঝে। আপনি যাবেন কিন্তু। ধরো আমি গেলাম, তারপর দেখলাম তোমার আপা আসেনি। আপা যাবে, আমি ব্যবস্থা করে রাখবো, আর না গেলে দেখা হবে না। তুমি দেখি খুব ইন্টারেস্টিং মেয়ে। দুলাভাই আপনি যাবেন তো? মাই গড, এখনই দুলাভাই ডাকছো কেন? একদিন তো ডাকতে হবে, একটু প্র্যাকটিস করে নেই। আগে ভাগে প্র্যাকটিস করতে হবে না, আমার খুবই লজ্জা লাগছে। লজ্জা লাগলে ডাকবো না। আচ্ছা শুনুন, আপনি কাল যাচ্ছেন তো? এখনো বলতে পারছি না। না, আপনাকে যেতে হবে। না গেলে আমি কিন্তু খুব রাগ করব। আমি আপনার একমাত্র শালিক। আমাকে রাগালে তার ফল শুভ হবে না। টেলিফোন রাখছি কেমন? অনেকক্ষণ কথা বলে ফেললাম। আপনি বোধহয় আমাকে ফাজিল টাইপ মেয়ে ভাবছেন। দুলাভাই, আমি কিন্তু মোটেও ফাজিল টাইপ না। সরি, আবার দুলাভাই বলে ফেললাম। শামা টেলিফোন রেখে খানিকক্ষণ হাসল। ছোট বোন সেজে টেলিফোন করার এই বুদ্ধিটা হঠাৎ তার মাথায় এসেছে। বুদ্ধিটা যে এমন কাজে লাগবে বুঝতে পারেনি। গলার স্বরটা, মানুষের গলার স্বর সুন্দর, শুনতে ভালো লাগছিল। আরো কিছুক্ষণ কথা বললে হতো। আরেকদিন বললেই হবে। প্রথম দিন এত কথা বলা ঠিক না। এশাকে সে ফাজিল মেয়ে ভাববে। এটা এশা মোটেও ফাজিল মেয়ে না। মোতালেব সাহেব বারান্দায় বসেছিলেন। শামা বারান্দায় এসে দাঁড়ালো। মোতালেব সাহেব বললেন, কার সঙ্গে কথা বলছিলি? শামা হাসল। মোতালেব সাহেব গম্ভীর গলায় বললেন, প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিবি, হেসে ফেলবি না। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বললি? বলা যাবে না। এ দুনিয়াতে নানান ধরনের ব্যাধি আছে, তার একটা হলো টেলিফোন ব্যাধি। ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলা ব্যাধি, এটা ভালো না। আপনার পায়ের অবস্থা কি? আমি একটা প্রশ্ন করেছিলাম, তার জবাব কিন্তু এখনো পাইনি। আসুন আপনাকে হাঁটাই। তুই তোর কাজে যা, আমাকে হাঁটাতে হবে না। আমি টেলিফোনে যতক্ষণ কথা বলেছি ঘড়ি ধরে, ততক্ষণ আপনাকে হাঁটাবো। নগদ বিদায়। শামা মোতালিব সাহেবকে টেনে দাঁড় করালো। শামা বলল, আমার কাঁধে হাত রাখুন। আমাকে তো ধরেই আছেন, আবার দেওয়াল ধরছেন কেন? ভেরি গুড। এ কি, দুটো পা একসঙ্গে ফেলছেন কেন? আমি 1 2 বলবো। 1 হলো ডান পা, 2 হলো বাম পা। 1 2, হাঁটি হাঁটি পা পা। সুলতানা রান্নাঘরে। আব্দুর রহমান সাহেব আজ অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ কিনে এনেছেন। তার হঠাৎ সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। কাঁচা বাজার থেকে রাই সরিষা, কাঁচামরিচ কিনেছেন। 2 কেজি আতক চালও কিনেছেন।
সর্ষে ইলিশ নাকি আতপ চাল দিয়ে খেতে মজা। সর্ষে ইলিশ রান্না হচ্ছে, এসা খুব আগ্রহ নিয়ে বসে আছে। সুলতানা বললেন, রান্নাঘরে বসে আছিস কেন? এসা বলল, রান্না শিখছি। মা, আজ আমি রাঁধবো, তুমি আমাকে দেখিয়ে দাও। সুলতানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এশার মুখ থেকে অন্ধকার দূর হয়েছে। গত কয়েকদিন চিমসে মেরেছিল, এখন হাসিখুশি ভাবটা ফিরে এসেছে। তার যে সমস্যা ছিল সেই সমস্যা নিশ্চয়ই দূর হয়েছে। সুলতানার সামান্য মন খারাপ হলো, তার এই মেয়েগুলি খুবই চাপা স্বভাব। মনের কথা কেউ মার সঙ্গে বলে না। এশা বলল, লবণের অনুমানটা কিভাবে করো মা? কোনো নিয়ম কি আছে? সুলতানা বললেন, পুরোটাই আন্দাজ। মাখানের পর জিভে নিয়ে লবণ চেখে নিতে হয়। পাথু, কাঁচা মাছের রস মুখে দিব, পরে পানি দিয়ে কুলি করে মুখ পরিষ্কার করবি। এসব মাছ মাখাচ্ছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের কাজ দেখছেন। সময় কত দ্রুত পার হচ্ছে। এতটুকু মেয়ে ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। একজনের তো বিয়েই ঠিক হয়ে গেল। মা, দেখো তো, লবণ কি এতটুকু দিব? বেশি হয়ে গেছে, আরো কম। একটা ব্যাপার খেয়াল রাখবি, লবণ কম হলে পরে দেওয়া যায়, বেশি হলে কিন্তু কমানো যায় না। বেশি হলে পানি দিয়ে ঝোল বাড়িয়ে দিব। সর্ষে বাটায় পানি দিবি কিভাবে? তাও তো কথা। সুলতানা আগ্রহের সঙ্গে বললেন, কাঁচা মরিচের একটা ব্যাপার তোকে শিখিয়ে দে। কাঁচা মরিচ আস্ত দিলে মরিচের ঘ্রাণটা তরকারিতে যায়, তরকারি ঝাল হয় না। আর যদি মাঝখান দিয়ে কেটে দিস, তাহলে মরিচের ঘ্রাণও হয়, তরকারিও ঝাল হয়। মরিচের ঘ্রাণও যায়, তরকারিও ঝাল হয়। আমরা কি করব মা? ঝাল করব না মরিচের গন্ধওয়ালা তরকারি করব? তুই রান্না করছিস, তুই ঠিক কর। এশাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। সে ভ্রু কুঁচকে আছে। এশা বলল, মা, আমার খুব আশ্চর্য লাগছে। কেন? সামান্য রান্না, তার মধ্যে কত ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। আমাকে চিন্তা করতে হচ্ছে কি করব, ঝাল তরকারি করব নাকি মরিচের ঘ্রাণওয়ালা তরকারি করব। মা, আমি তো খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি। সুলতানা তার চিন্তাগ্রস্ত মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার খুবই মজা লাগছে। এসা বলল, মা, তুমি যদি এখন বারান্দায় যাও তাহলে খুব মজার একটা দৃশ্য দেখবে। কি দৃশ্য দেখব? আপা বাড়িওয়ালা চাচাকে হাঁটা শেখাচ্ছে, ধরে ধরে হাঁটাচ্ছে আর মুখে মুখে বলছে, হাঁটি হাঁটি পাপা। আপা খুবই মজা পাচ্ছে, বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, মোতালেব সাহেব বেচারা পা নিয়ে ভালোই সমস্যায় করেছেন। কি অদ্ভুত রোগ, হাঁটু বাঁকে না। এসা বলল, মা, তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু রাগ করতে পারবে না। যদি প্রমিস করো রাগ করবে না, তাহলে কথাটা বলবো। রাগ করার মতো কোনো কথা? হুম। আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে আমার মন ছোট বলে এ ধরনের কথাটা বলছি। কথাটা কি? বাড়িওয়ালা চাচার সঙ্গে আপার এত মেশা ঠিক না, মেশামেশি বেশি হচ্ছে। সুলতানা বিস্মিত হয়ে বললেন, এসব কি বলছিস? উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, মা ডাকেন। এসা বলল, মা ডাকলেও ঠিক না। ঠিক না কেন? আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না মা। আমার কাছে মনে হচ্ছে ঠিক না। মোতালেব চাচা আপাকে খুব পছন্দ করেন, আবার আপাও ওনাকে খুব পছন্দ করে। তুমি কি লক্ষ্য করেছ দিনের মধ্যে একবার দোতলায় না গেলে আপা থাকতে পারে না। ও যায় টেলিফোন করতে। টেলিফোন করতে যাওয়াটা আবার একটা অজুহাত। তুই বেশি বোঝার চেষ্টা করছিস এসা।
এত বেশি বোঝা কিন্তু ঠিক না। কিছু কিছু মানুষ আছে ভালোর মধ্যে মন্দ খোঁজে। তুইও তাদের মতো হয়ে গেলি। তুমি রেগে যাচ্ছ মা, কথা ছিল কিন্তু তুমি রাখবে না। আমি রাগিনি, তোর কথা শুনে বিরক্ত হচ্ছি। মানুষের সম্পর্ক এত ছোট করে দেখতে নেই। এসব চুলোয় হাড়ি বসাতে বসাতে বলল, মা শোনো, একবার মুতালিব চাচার টেলিফোন নষ্ট ছিল। প্রায় ১ মাস নষ্ট ছিল। এই ১ মাসও কিন্তু বড় আপা প্রতিদিন একবার করে দোতলায় গেছে। তাতে কি হয়েছে? কিছু হয়নি, এমনি বললাম। তুমি যে বললে আপা রোজ টেলিফোন করতে যায়, এটা যে ঠিক না তা বোঝানোর জন্যই বললাম। তুমি রেগে যাচ্ছ বলে গুছিয়ে তোমাকে কিছু বলতেও পারছি না। মা শোনো, আপা যখন শুনবে আজ বাসায় সর্ষে ইলিশ রান্না হচ্ছে, সে খুব ব্যস্ত হয়ে পড়বে মোতালিব চাচার জন্য তরকারি পাঠাতে। এতে দোষের কি আছে? উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। মেয়ে কি বাবার জন্য তরকারি নিয়ে যাবে না? এক টুকরো মাছ মানুষটার জন্য নিয়ে গেলে সেটা দোষের হয়ে যাবে? এসা বলল, মা সরি, এই প্রসঙ্গটা না তোলা ঠিক হয়নি। তোমার মুখ থেকে রাগ রাগ ভাবটা দূর করে সহজভাবে তাকাও। আমার মন আসলেই ছোট, কি আর করা। মা, চা খাবে? না, চা খাও, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। চা বানানোটা আমি ভালো শিখেছি। বানাই প্লিজ মা। বললাম তো না। তোমার সাথে আমার চা খেতে ইচ্ছে করছে মা। কঠিন মুখে না বলবে না। আমি তো স্বীকার করছি আমার মন ছোট। তারপরও রাগ করে থাকাটা কি ঠিক? এসা খালি চুলায় চায়ের কেচে বসালো। সময় সে উপস্থিত হলো। খুশি খুশি গলায় বলল, চা হচ্ছে নাকি রে? আমিও খাবো। আজ তুই কি রান্না করছিস? হুম, কি রান্না? সর্ষে ইলিশ। ইলিশ মাছের ডিম ছিল? ছিল। ডিমটা আলাদা করে রাখবি। মুতালিব চাচা ইলিশ মাছের ডিম পছন্দ করেন। ডিমটা আমি ওনাকে দিয়ে আসবো। আচ্ছা। সুলতানা এশার দিকে তাকিয়ে আছেন। এসে একবারও মার দিকে তাকালো না। সে নিজের মনে চা বানাচ্ছে। শ্যামা বলল, মা শোনো, চাচাকে এক্সারসাইজ করে এসেছি। আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় এক্সারসাইজের চেয়েও ওনার যেটা বেশি দরকার সেটা হলো সেক। কাল থেকে এক্সারসাইজও করাবো, সেকও দিব। তুমি তো ডাক্তার না, তুই এসবের জানিস কি? শ্যামা চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, ছোটখাটো ব্যাপার জানার জন্য ডাক্তার হওয়া লাগে না মা। এসা বলল, আপা তুমি কি আতাউর ভাইকে টেলিফোন করেছিলে? শ্যামা বলল, না, আমার অত গরজ নেই। বাবা শখ করে টেলিফোন নাম্বার এনেছেন, একবার টেলিফোন করো। শ্যামা হালকা গলায় বলল, বাবার শখ থাকলে বাবা করো, আমার শখ নেই। সুলতানা নিজের চায়ের কাপ নিয়ে উঠে গেলেন। এশার কথাগুলো শোনার পর থেকে তার আর ভালো লাগছে না। মনের মধ্যে কি যেন খচখচ করছে। অদৃশ্য কোনো কাঁটা বিঁধে আছে। সবার ঘর অন্ধকার করে আব্দুর রহমান শুয়ে আছেন। শুয়ে থাকার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক। লম্বা হয়ে শুয়ে আছেন, পায়ের বুড়ো আঙ্গুল এবং নাক এক লাইনে। সুলতানা ঘরে ঢুকে বাতি জ্বালালেন, উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? আব্দুর রহমান উঠে বসতে বসতে বললেন, মাথাটা কেমন যেন ঘুরছে, মুখের ভেতরটা টক টক লাগছে। জ্বর আসেনি তো? না। চা খাবে? নাও চা খাও, রান্নার দেরি হবে। অসুবিধা নেই, হোক দেরি। আজ এসা রান্না করছে। ও রান্না জানে? জানে না, শিখবে। তোমার বড় মেয়ের রান্নাবান্নায় কোনো আগ্রহ নেই, এসার আছে। ২ মেয়েকেই শিখিয়ে দাও। আজকাল মেয়েরা সব শিখতে রাজি, শুধু রান্না শিখতে রাজি না। রান্না শেখাটা খুব দরকার। আমার মেয়েরা আজকালকার মেয়ের মতো না। আব্দুর রহমান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আজ প্রভিডেন্ট ফান্ডের খোঁজ নিয়েছি। ১,৪৫,০০০-এর মতো আছে।
এতে তোমার মেয়ের বিয়ে দিতে পারবে না? সব টাকা এক মেয়ের পিছনে খরচ করে ফেলবে? তোমার তো আরো একটা মেয়ে আছে। প্রথম বিয়ে একটু ধুমধাম করে দেই। আমি ঠিক করেছি বিয়ের পর মেয়ে জামাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। পালকির ব্যবস্থা করব। পালকি করে জামাই বউ যাবে। গ্রামের মানুষ ভিড় করবে। পালকি পাবে কোথায়? দেশে কি পালকি আছে? আমাদের এদিকে আছে। গ্রামের বাড়িটাও এই উপলক্ষে ঠিক করতে হবে। গ্রামের মানুষেরা তো আর দল বেঁধে বিয়েতে আসতে পারবে না। একটা গরু জবে করে ওদের খাইয়ে দিবে। তার কি কোনো দরকার আছে? আছে, আছে, দরকার আছে। সুলতানা শোনো, এর মধ্যে আতাউরকে বলি একবেলা এসে আমাদের সঙ্গে খেয়ে যাক। বলো। অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে আসবো। রাতে খেয়ে দিয়ে যাবেই। গল্পগুজব করবে। তো আর গল্পগুজব করতে পারি না, তোমরা করবে। আচ্ছা। তোমার কিছু স্পেশাল রান্না যে আছে সেগুলো করো। শাশুড়ির হাতের রান্না খেয়ে বুঝুক রান্না কাকে বলে। কলার থোর বেটে তুমি যে জিনিসটা করো ওটা করবে। আর মাছের টকও রাখবে। নেত্রকোনার ছেলে তো শুটকি পছন্দ করবে। বেগুন দিয়ে শুটকি করবে। আব্দুর রহমান চায়ের কাপ নামিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন। সুলতানা বললেন, কি হয়েছে? বমি আসছে। বলতে বলতেই তিনি ঘর ভাসিয়ে বমি করলেন। মন্টু সাউন্ড কমিয়ে টিভিতে এক্স ফাইল দেখছে। টিভির এই প্রোগ্রামটি তার খুব পছন্দের। সপ্তাহে একদিন মাত্র দেখায়। আজ না দেখতে পেলে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে। মানুষটা অনেকবার বমি করে এখন শুয়ে আছে। তার ঘর অন্ধকার। মা তার মাথায় চুলে ইলিবিলি করে দিচ্ছে। আর সে নাকি টিভি দেখছে। কাজটা খুবই অন্যায়। মন্টুর নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু সে টিভি বন্ধ করতে পারছে না। সে অবশ্য তার দায়িত্ব ঠিকই পালন করেছে। ডাক্তার ডেকে টিভি নিয়ে এসেছে। ডাক্তার ডেকে নিয়ে এসেছে। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়ে এসেছে। তারপরও টিভি দেখাটা ঠিক হচ্ছে না। বড় আপা তাকে একবার দেখে গেছে। বড় আপা কিছু বলেনি। বড় আপা যদি বলতো এই টিভি বন্ধ কর, সে বন্ধ করে দিতে। বাবার ঘরের দরজা বন্ধ। টিভির সাউন্ড সে ঘরে যাচ্ছে না। তাছাড়া সে সাউন্ড কমিয়ে রেখেছে। নিজেই কিছু শুনতে পাচ্ছে না। বাবার শুনতে পাবার কোনো লক্ষণ নেই। মন্টু টিভি দেখে স্বস্তি পাচ্ছে না, বারবার চমকে উঠছে। মনে হচ্ছে এই বুঝি বাবা বের হয়ে আসবে। বের হয়ে তিনি কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আর বলবেন, আমি মারা যাচ্ছি আর তুই টিভি দেখছিস? টিভি এতই জরুরি, দেখতেই হবে। বাবা অবশ্য মারা যাচ্ছে না। ২-৩ বার বমি করলে কেউ মারা যায় না। ডাক্তার সাহেব বলেছেন, আজে বাজে খাবার খেয়ে পেট গরম হয়েছে। তিনি ওর স্যালাইন খেতে দিয়েছে আর ওর ঘুমের ওষুধ দিয়েছে। খট করে শব্দ হলো, বাবার ঘরের দরজা খুলছে। মন্টু টিভির উপর ঝাঁপিয়ে পড়ে টিভি বন্ধ করল। সুলতানা বের হয়ে এলেন। তিনি সহজ গলায় বললেন, পড়তে যা, টিভির সামনে বসে আছিস কেন? বলেই তিনি মেয়েদের ঘরে ঢুকলেন। মন্টু আবার টিভি ছাড়ল। এক্স ফাইলে আজকের গল্পটা খুবই জটিল। এক লোকের অস্বাভাবিক ক্ষমতা আছে। সে তার ইচ্ছে শক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু সব সময় পারে না। ইচ্ছে শক্তি খাটাতে হলে তার আশেপাশে গাছ লাগে। টবে বসানো গাছ হলেও হয়। ইচ্ছা শক্তি কাজে লাগানোর পর গাছটা মরে যায়। মন্টু টিভির পর্দার সঙ্গে প্রায় চোখ লাগিয়ে আছে। সাউন্ড আর একটু বাড়াতে পারলে ভালো হতো। সেটা ঠিক হবে না। সুলতানা মেয়েদের ঘরে ঢুকলেন। শামা বলল, বাবা কি ঘুমিয়ে পড়েছে? সুলতানা বললেন, হ্যাঁ, ঘুমোচ্ছে। তুমি ভাত খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই। এসা বলল, মা শোনো, খেতে যা। বাবার শরীর খারাপ করেছে বলে বাবা খাচ্ছে না, তাই বলে তুমি খাবে না, এটা কেমন কথা? বললাম না খিদে নেই। খেতে বসলেই খিদে হবে। আমি এত আগ্রহ করে রান্না করেছি, তুমি খাবে না, এটা কেমন কথা? তোর বাবা শখ করে মাছটা এনেছে,
সরিষা বাটা রান্না হবে বলে সরিষা কিনে এনেছে। সে খেতে পারল না আর আমি খাবো, এইটাই বা কেমন কথা? এসা ছাওড়ার ভঙ্গিতে বলল, না খেয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ মা? তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে বাবার সুখে তোমার গভীর প্রণয়? আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি। খিদে মরে গেছে, খিদে ইচ্ছে করছে না বলে খাবো না। তোরা ঘুমোতে যা তো। সুলতানা চলে গেলে শামা এশার দিকে তাকিয়ে বলল, মা যে কাজগুলো করে মন থেকে করে না দায়িত্ব থেকে করে? এশা বলল, তোমার বিয়ে হোক, তখন তুমি নিজেই উত্তর পাবে। শ্যামা বাতি নিভে বিছানায় গেল। এশা বলল, আমরা তো এত সকাল সকাল শুয়ে পড়লাম, ঘুম তো আসবে না। আয় শুয়ে শুয়ে গল্প করি। এশা, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? বাতি নিভিয়ে গল্প পড়তে একরকম লাগে, আবার বাতি জ্বালিয়ে গল্প পড়তে অন্যরকম লাগে। একই গল্প শুধুমাত্র বাতি জ্বালানো নিভানোর কারণে দুরকম হয়ে যায়। এশা বলল, মোতালেব চাচার কি ইলিশ মাছের ডিম পছন্দ হয়েছিল? শ্যামা বলল, খুব পছন্দ হয়েছে, চেটে পুটে খেয়েছ। তুই রান্না করছিস শুনে বলল, তোকে একটা মেডেল দিবে, রূপোর মেডেল। মেডেলে লেখা থাকবে দ্রৌপদী পদ। দ্রৌপদী কি খুব ভালো রাখতেন? হুম। ওনার ৫টা স্বামী ছিল না? হুম। এসে হাসছে। শ্যামা বলল, হাসছিস কেন? এসা বলল, বেচারি দ্রৌপদীর কথা ভেবে হাসছি। সে কি বিপদেই না ছিল। ৫টা স্বামীকে ভুলিয়ে ভালে রাখা তো সহজ না। একটা স্বামীকেই ভুলানো যায় না, আর ৫টা স্বামী। কোনো স্বামী হয়তো লাজুক, সেই স্ত্রীকে একভাবে চাইবে। আবার কোনো স্বামী নির্লজ্জ, সে চাইবে অন্যভাবে। শ্যামা বলল, এসা চুপ কর তো। তোর মুখে এ ধরনের কথা একেবারেই মানাচ্ছে না। কেন, তোমার কাছে কি মনে হয় আমি একেবারেই ছোট? ছোটই তো। আমি অনেক বড় হয়ে গেছি আপা। যতটা বড় তুমি আমাকে ভাবো, আমি তার চেয়েও বড়। তুমি তো এখনো বিয়ে করনি, কিন্তু আমি বিয়ে করে ফেলেছি। শ্যামা উঠে বসতে বসতে বলল, তার মানে? এসে কিছু বলল না, হাসল। অন্ধকারে তার হাসি শোনা গেল। শ্যামা বলল, এই, তুই কি ঠাট্টা করছিস? হুম। এরকম ঠাট্টা করবি না। তুই যেভাবে বললি আমার তো মনে হলো সত্যি বিয়ে করে ফেলেছিস। এসা বলল, আমি যা করি খুব চিন্তা ভাবনা করে করি। ইচ্ছে হলো আর হুট করে ঘটনা ঘটিয়ে ফেললাম। আমার বেলায় এরকম কখনো হবে না। যদি আমি কাউকে জানিয়ে, কিছু না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলি, তাহলে বুঝতে হবে এটা ছাড়া আমার হাতে আর অন্য কোনো গোপন পথ খোলা ছিল না। তুই কি গোপনে বিয়ে করেছিস? না, এখনো করিনি। তবে? তবে আবার কি? বিয়ে করব। ছেলেটাকে? এসে হাসল। শ্যামা কঠিন গলায় বলল, হাসি বন্ধ করে বল তো ছেলেটাকে। তুমি চিনবে না, খুবই আজে বাজে টাইপের ছেলে। আজে বাজে টাইপের ছেলের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? যেভাবেই হোক হয়েছে। ছেলে করে কি? কিছু করলে তো বলতাম না আজে বাজে টাইপ ছেলে। কিছুই করে না, মানুষের কাছ থেকে চাঁদা তোলে। তার মানে? রবীন্দ্র জয়ন্তী করবে, তার জন্য চাঁদা তুলবে। নজরুল দিবস করবে, তার জন্য চাঁদা তুলবে। পাড়ার ক্রিকেটে খেলার চাঁদা, দুস্থগণের জন্য চাঁদা। এ পাড়ার মানুষদের মাসের মধ্যে তাকে ২-৩ বার করে চাঁদা দিতে হয়। যে চাঁদা দেয় সে হাসি মুখে দেয়, সেও হাসি মুখে চাঁদা নেয়। চাঁদা তোলা প্রাইভেট লিমিটেড কোম্পানির সে একজন ডিরেক্টর। তার ব্যবহারও অত্যন্ত ভালো। অফিস বসদের ব্যবহার সাধারণত ভালো হয় না, তারা খিটখিটে স্বভাবের হয়। উনি সেরকম না। তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো? না। শোভা বিছানা থেকে নেমে দরজার দিকে যাচ্ছিল।
এসা তীক্ষ্ণ গলায় বলল, যাচ্ছ বোধহয়। শ্যামা বলল, বাবাকে ডেকে তুলি, তোর কথাগুলো তাকে বলি। এসা বলল, বাবার শরীর ভালো না, ঘুমাচ্ছেন। তাছাড়া বাবাকে তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি চুপ করে বিছানায় বসো। সুলতানা শোবার ঘর সুলতানার শোবার ঘর থেকে কথাবার্তা শোনা যাচ্ছে। দরজা খোলা হলো, স্বামী স্ত্রী একসঙ্গে বেরোচ্ছে। সারা শব্দ পেয়ে এশা এবং শামা ঘর ছেড়ে বের হয়েছে। এশা বলল, কি হয়েছে? সুলতানা লজ্জা লজ্জা গলায় বললেন, কাণ্ড দেখ না, তোর বাবা এখন বলছে ভাত খাবে, তার নাকি শরীর ভালো লাগছে, ক্ষুধা হচ্ছে। এশা বলল, তোমরা খাবার টেবিলে বসো, আমি খাবার গরম করে আনছি। আব্দুর রহমান মেয়ের দিকে তাকিয়ে সংকুচিত গলায় বললেন, আমার মনে হয় ফুড পয়জনিং হয়েছিল, বমির সঙ্গে পয়জনটা সবটা বের হয়ে গেছে, এখন শরীর ফ্রেশ লাগছে। এসা খাবার গরম করছে, শামা দাঁড়িয়ে আছে তার পাশে। শামা তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকাচ্ছে, তার মুখ থমথম করছে। শামা বলল, ছেলের নাম কি? এসা হালকা গলায় বলল, নামে তো কিছু আপা আসে যায় না, ওর নাম সলিম হলেও যা, দবির হলেও তা, আবার খলিল্লাহ হলেও ঠিক আছে। আমি মনে হয় ছেলেটিকে চিনতে পারছি, একদিন কলেজে যাবার জন্য রিক্সা পাচ্ছিলাম না, তখন ফর্সা মতো লম্বা একটা ছেলে রিক্সা ঠিক করে দিয়ে আমাকে বলল, আপা উঠো। রিক্সাওয়ালা কি তোমার কাছে থেকে ভাড়া নিয়েছে? ভাড়া নেবে না কেন? এসে হালকা গলায় বলল, রিক্সাওয়ালা তোমার কাছ থেকে ভাড়া নিলে বুঝতে হবে মাহফুজ না। মাহফুজ রিক্সা ঠিক করে দিবে আর রিক্সাওয়ালা ভাড়া নিবে, এরকম হতেই পারে না। ছেলের নাম মাহফুজ? হ্যাঁ। তুই কি সত্যি সত্যি তাকে বিয়ে করেছিস? আমার গা ছুঁয়ে বলতো প্লিজ। এসব বিরক্ত গলায় বলল, টেনশনে তোমার চোখ মুখ শুকিয়ে গেছে, তুমি টেনশন করছো কেন? টেনশন করব তো আমি, তোমার এখানে টেনশন করার কিচ্ছু নেই। আমি টেনশন করব না? না। আমরা যখন একসঙ্গে ছিলাম তখন একজন আরেকজনের সমস্যা দেখেছি, একসঙ্গে থাকার সময় শেষ হয়েছে, তোমার একটা জীবন শুরু হতে যাচ্ছে, তুমি তোমারটা দেখবে, আমি আমারটা। তোর কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমি চিন্তা করব না? না, করবে না। বড় খালা বা ছোট খালা, এদের কারোর সঙ্গে কি মার যোগ আছে? যোগ নেই। হঠাৎ হঠাৎ বিয়ে, উৎসব, অনুষ্ঠান, এগুলো উৎসবে তাদের দেখা হয়, এই পর্যন্তই। আমাদের অবস্থাও তাই হবে, তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত হবে, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হব। কাজেই আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে নিজের জীবনটা কেমন যাবে তা নিয়ে চিন্তা কর। ইদানিং তুই নিজেকে খুব বুদ্ধিমতী ভাবছিস। ভাবাভাবির কিছু নেই আপা, আমি বুদ্ধিমতী। বুদ্ধিমতী কোনো মেয়ে চালাবার ছেলের প্রেমে পড়ে? হ্যাঁ, পড়ে। অতি চালাকের গলায় দড়ি, এই প্রবচনটা জানো না? আমি অতি চালাক বলেই আমার গলায় দড়ি। পুরো ঘটনাটা আমাকে বলবি? না, ঘটনা বলে বেড়াতে ভালো লাগে না। আব্দুর রহমান সাহেব খেতে বসেছে, এশা খাবার এগিয়ে দিচ্ছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আদরে গলায় বললেন, মাছের তরকারিটা অপূর্ব হয়েছে রে মা। এশা শীতল গলায় বলল, মাছের তরকারি তো তুমি এখনো মুখেই দাওনি বাবা। আব্দুর রহমান বিব্রত গলায় বললেন, মুখে দিতে হবে না, আমি চেহারা দেখেই বুঝতে পারছি, চেহারা দেখেই ১৬ আনার ১২ আনা বোঝা যায়। এশা বলল, চেহারা দেখে কিছুই বোঝা যায় না। শ্যামা এক প্যাকেট বাবল গাম, একটা ইরেজার কিনল। পছন্দের ইরেজার বেছে নিতে বের করতে তার সময় লাগলো। বাজারে নানান ধরনের ইরেজার এসেছে, পেন্সিলের দাগ মুছতে পারুক বা না পারুক, দেখতে সুন্দর। শ্যামার বুক সামান্য ধকধক করছে। দোকানিকে দাম দেওয়ার পর তাকে অভিনয় করতে হবে, অভিনয়টা ভালো হতে হবে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পরবর্তী পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটিতে চোখ রাখো।